আমরা শুধু আপনাদের মতামতগুলোকে এক জায়গায় একত্রিত করতে চাই, যাতে এর পেছনে একটা প্রেরণা জাগে। এই দেশটাকে দেশ হিসেবে রাখতে হলে এই কাজটা করতে হবে। এদিকে আবারও কঠিন একটি বার্তা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ায় ভয়ঙ্কর রূপে কেঁপেছে সবাই। পরাজয় মানতেই হবে ডোনাল্ড ট্রাম্পকে। ডক্টর ইউনূসের এই বার্তাটিতে বোঝা যাচ্ছে ডক্টর ইউনূসের উপরও কঠিন প্রভাব পড়ে। এদিকে দেশের ক্ষমতা আবারও কেঁপাবে, সব দলগুলাই রাজপথে নেমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন একটি মন্তব্যে যখন সারা দেশে তোলপাড় চলছে, নানান পক্ষ নানানভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে এবার বিস্ফোরক একটি মন্তব্য করলেন, এবং আমি মনে করি একই সঙ্গে বিতর্কিত মন্তব্য। তার জায়গা থেকে এই ধরনের মন্তব্য কোনোভাবেই সমীচীন নয় বলে আমি মনে করি। তিনি বলেছেন যে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাতে গিয়ে ট্রাম্পের কাছে গিয়ে আল্লাহ যদি ইউনূস সরকারকে না আনতো কবেই তো রয়ে যেতেন আপনারা, কারণ আপনাদের হুতাশ দেখা মনে হয় যে আপনাদের অঙ্গরাজ্য হারায় ফেলাইছেন। ডক্টর ইউনূস কে আমরা যত সোজা মানুষ মনে করি, আপাত দৃষ্টিতে তিনি ঠিক ততটা সোজা মানুষ নন। এর আগে ওনার সঙ্গে আমার ইন্টারেক্ট হয়েছে, আমি অজস্র লেখা লিখেছি। গ্রামীণ ব্যাংক যে একটা ভাওতা, সেটা নিয়ে আমি আমার বইতে উল্লেখ করেছি, চ্যাপ্টার আছে। ভোটের মাঠে কি পরিমাণ জমজমাট লড়াই হবে তার কিছুটা ট্রেইলার আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। নতুন দল ঘোষণা করতে না করতেই এজ এ পলিটিশিয়ান হিসাবে, একটা পলিটিক্যাল মুভমেন্ট হিসাবে বিএনপি আজকে যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য ছাত্রদের যে প্ল্যানিং বা ইউনূস সরকারের যে প্ল্যানিং, এটাকে রুখে দিবে। আর এরা বর্তমান নিজেদের দল গঠিত করার জন্য কিংবা নিজেদেরকে সরকারি চেয়ারে প্রতিষ্ঠিত করার জন্য, আপনার সশরীরে মাঠে ঘাটে রাজনীতি করার জন্য তারা সক্রিয়ভাবে কি নেমে পড়বে কিংবা ছাপিয়ে পড়বে। অনেকটা আপনার হিংস্র মনে করেন প্রাণীর মতো বলতেই পারেন আপনি। বাংলাদেশের জনগণ কি ভালো থাকবে? বাংলাদেশের জনগণ ভালো আছে কি না সবকিছু জানতে পারবেন। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস কঠিন একটি বার্তা প্রকাশ করেন। তিনি কিন্তু প্রতিনিয়তই দেশকে নিয়ে অনেক বার্তা প্রকাশ করেন, কিন্তু এখনের বার্তাটি একটু ভিন্ন রকম হতে যাচ্ছে। গাইজ, আপনারা সবাই জানেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বাংলাদেশের দায়িত্ব দেয়, এবং এইটা হওয়ার পরে সারা দেশের মধ্যে অনেক চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, চাঞ্চল্যকর ঘটনা হচ্ছে। সবকিছুই আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, যে কি হতে যাচ্ছে, মানুষজন কি করতেছে, এবং ডক্টর ইউনূসের বার্তার মধ্যে কি কি প্রকাশ হচ্ছে। এইগুলা বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই। সবকিছুই আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন। সর্বশেষ মানে ডক্টর ইউনূস কি বলেন, বা ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী তাদের কি হয়, তাদের উপর কিন্তু কঠিন প্রভাব পড়ে। সবকিছু দেখতে পারবেন। আসুন আপনাদের জন্য যে ইম্পর্টেন্ট নিউজগুলো রেডি করেছি সেগুলো আগে দেখে আসি, এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে, সেগুলোও কিন্তু আপনারা দেখে যাবেন, কোনো একটি প্রান্তে আপনাদেরকে দেখাবো। বাংলাদেশের বিষয়ে সবকিছু ভারতের উপরে ছেড়ে দিচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন একটি মন্তব্যে যখন সারা দেশে তোলপাড় চলছে, নানান পক্ষ নানানভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে এবার বিস্ফোরক একটি মন্তব্য করলেন, এবং আমি মনে করি একই সঙ্গে বিতর্কিত মন্তব্য। তার জায়গা থেকে এই ধরনের মন্তব্য কোনোভাবেই সমীচীন নয় বলে আমি মনে করি। তিনি বলেছেন যে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাতে গিয়ে ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ। এই কথাটি কোথায় বলেছেন? শনিবার জাতীয় ঐক্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠকটি ছিল, সেই বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেছেন। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি তিনি নিজের উচ্চতা সম্পর্কে ভুলে গেছেন, অথবা তার মুখ থেকে যার যা ইচ্ছে খুশি বের করে নিয়ে আসার চেষ্টা করছেন? অনেকেই তার সরকারের মধ্যে যারা রয়েছে, তার আশেপাশে যারা রয়েছেন, তার মুখ থেকে তো আমরা এই ধরনের মন্তব্য আশা করি না, যদিও এর আগে তিনি নানান ধরনের বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন। মানে অনেকে বলেন সহজ সরল মন্তব্য করছেন, আমার কাছে সেগুলো সহজ সরল মন্তব্য নয়, একটু অন্য ধরনের মনে হয়। যাই হোক, এখন এই যে বললেন যে একটি পক্ষ ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ করতে গিয়েছিলেন, এই একটি পক্ষ কে? নিশ্চয়ই তিনি শেখ হাসিনাকে মিন করেননি। শেখ হাসিনা যদি পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে যুক্তরাষ্ট্রে থাকতেন, কোনো একভাবে সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নালিশ করছেন, বা আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ গিয়ে নালিশ করছেন, সেক্ষেত্রেও কি তিনি এই ধরনের মন্তব্য করতে পারতেন তার জায়গা থেকে? তর্কের খাতিরে ধরে নিলাম যে সেক্ষেত্রে হয়তো তিনি করতে পারতেন। তার কারণ এর আগে আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো যা মুখে আসতেন বলে ফেলতেন, যার সম্পর্কে যেমন ইচ্ছে মন্তব্য তিনি করে ফেলতেন, যেগুলো বাংলাদেশের মানুষ কখনোই ভালোভাবে নেয়নি।
যে কথাগুলো আওয়ামী লীগের দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর বা তৃতীয় সারির রাজনৈতিক নেতাদের মন্তব্য করার কথা বা করলেও আমরা মেনে নিতাম, সেই কথাগুলো তিনি সবসময় প্রধানমন্ত্রীর আসনে বসে করেছেন। এখন আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূসও সেই কথাগুলো বলছেন। এই মন্তব্যটি, ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যটি বা এই কথাটি কোথা থেকে এসেছে? যুক্তরাষ্ট্র এবং ভারতের মতন দুই রাষ্ট্রের দ্বিপাক্ষিক বৈঠক সংক্রান্ত সংবাদ সম্মেলনেই তো ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন। এবং এটা সত্য যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো তার জায়গা থেকে নানান বিষয় উত্থাপন করবেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। তো সেই জায়গাতে অবশ্যই খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রসঙ্গটি আসবে। আমি নরেন্দ্র মোদীকে কোনো অবস্থাতেই সমর্থন করছি না, কিন্তু আমি বলছি সবকিছু ডেকোরাম সম্পর্কে। তো এই একটি পক্ষ তাহলে ভারত, তিনি ভারতকে মেন করেই বলেছেন। আমরা শুক্রবার ট্রাম্পের এই বক্তব্যকে কেন্দ্র করে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের ফেসবুকে একটি স্ট্যাটাস দেখলাম, যদিও সেটা আরেকজনে তিনি শেয়ার করেছেন, তিনি সহমত পোষণ করেছেন, বিধায়িত্ব শেয়ার করেছেন। সেটি নিয়েও নানান ধরনের সমালোচনা হচ্ছিল যে কেন সরকারের পক্ষ থেকে এই ধরনের মন্তব্য করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটুকু মানুষ বিশ্লেষণ করছেন, যেই পক্ষ, যে নরেন্দ্র মোদী আসলে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যা কিছু আশা করেছিলেন বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের বিষয়ে, সে ক্ষেত্রে তিনি আশাহত হয়েছেন। এগুলো এক পক্ষের বিশ্লেষণ। আবার আরেক পক্ষ বলছে যে না, ভারত যা চেয়েছে হয়তো ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করতে পেরেছে। যেটি হোক না কেন, এই যে দুই পক্ষের মধ্যে বৈঠক, সেই বৈঠকে যদি মনে হয় যে ভারতের কথা ট্রাম্প গেলেনি, তার সমর্থন আদায় করতে পারেনি বাংলাদেশের বিরুদ্ধে এমন কিছু, তাহলে কি আমরা খুশিতে গদগদ হয়ে এ ধরনের মন্তব্য করব অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন থেকে, প্রধান উপদেষ্টার পদ থেকে? এর মানে কি দাঁড়ায়? মানেটি এরকম যে এখনো আমরা যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছি, যুক্তরাষ্ট্র ভারতের কথা শোনেনি বিধায় আমরা বিশাল আকারে বেঁচে গেলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যুক্তরাষ্ট্রের ভয়ে অতিষ্ঠ ছিল, সন্ত্রস্ত ছিল। যুক্তরাষ্ট্র যদি বেঁকে বসে তাহলে বর্তমান সরকারের অনেক কিছু ঘুরে যেতে পারে। এরকম বিষয় থাকতে পারে, আমাদের মধ্যে, আমাদের সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলতে পারে, কিন্তু সেইগুলো কেন এভাবে এক্সপোজ করা হবে তার জায়গা থেকে? এবং এই ধরনের কথা বলার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের যে আশঙ্কা যে যুক্তরাষ্ট্র যা চাইবে তাই হবে অথবা ভারত যা চাইবে তাই হবে, সেগুলো কি প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে? তিনি ইলন মাস্কের সঙ্গে কথা বলেছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে, বাংলাদেশে বিনিয়োগ করবে। এটি মনে করার কোনো কারণ নেই যে ইলন মাস্ক বাংলাদেশে বিনিয়োগ করবে আর এটির মধ্য দিয়ে ট্রাম্পের করার সমর্থনটি বর্তমান সরকার পেয়ে গেল। কোনো কারণ নেই। তারা ব্যবসার জায়গা থেকে ব্যবসা করবে, খুব স্বাভাবিক। তাদের তো আরো নানান এজেন্ডা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন ওই বক্তব্যে, অতীতে দেশকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল, আইন বলে কিছু ছিল না, যারা আত্মত্যাগ করেছে তারা আমাদের একটা নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হওয়ার দায়িত্ব দিয়ে গেছে। খুব ভালো কথা। অতীতে দেশকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল। হ্যাঁ, অবশ্যই তামাশায় পরিণত করা হয়েছিল। আওয়ামী লীগ যা ইচ্ছে তাই করছিল, বিভিন্ন ক্ষেত্রে এমন এমন কাজ করা হচ্ছিল যে সার্কাস খেলা দেখানো হচ্ছিল, এরকম তো মানুষের মুখে মুখে রটেছিল। কিন্তু মাত্র 6 মাসে কি মানুষ এখন সেগুলো বলছে না? তামাশা কি চলছে না? ঘুষ দুর্নীতি কি সেভাবে বন্ধ হয়েছে? হেলিকপ্টার বিলাসিতা কোন কোন উপদেষ্টার আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার ছাড়া চলতে পারেন না। অন্তত এই তামাশাটা এর আগে দেখা যায়নি, সেটা তো আমরা দেখছি। বিচার বহির্ভূত হত্যা কি হচ্ছে না? শুরু হয়নি? এবং আইন শৃঙ্খলা রক্ষার নামে যে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, সেটি কি তামাশায় পরিণত হয়নি? নিরীহ মানুষজনের কি আটক হচ্ছে না? অথবা শুধুমাত্র একটি দলকে টার্গেট করে এই অপারেশন পরিচালিত হচ্ছে না? এই অপারেশন চলাকালীন সময়ে আমরা দেখছি যে পুলিশকে চেক করছে কোনো একটি পক্ষ। যেখানে পুলিশ অপরাধীদের চেক করবে, বডি সার্চ করবে, সেখানে পুলিশের বডি চেক করা হচ্ছে। মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেওয়া হচ্ছে, তুলে নেওয়া হচ্ছে, পুলিশ নির্বাক দাঁড়িয়ে আছে। এইসব দৃশ্যকে আমাদেরকে দেখতে হচ্ছে না? ইতিহাস ঐতিহ্য মুছে দেওয়া হচ্ছে, বুলডোজার সন্ত্রাস করা হচ্ছে, পাকিস্তানি এজেন্টদের মাধ্যমে বুলডোজার সন্ত্রাস করা হচ্ছে, সরকার থামাতে পারছে না। এটি কি তামাশা নয়? মানুষ তো বলছে যে দেশে কোনো সরকার নাই। ওই সময়গুলোতে যা চলেছে, মাঝে 2-4 দিন বুলডোজার দিয়ে সারা দেশে যে অরাজকতা শুরু হলো, নৈরাজ্য শুরু হলো, যারা আত্মত্যাগ করেছেন, যাদের আত্মত্যাগের কথা প্রধান উপদেষ্টা তুলে ধরলেন, তাদের সঙ্গে কি প্রতারণা করা হচ্ছে না?
তারা কি এই বাংলাদেশ চেয়েছিল গণঅভ্যুত্থানের মাধ্যমে? তারা কি স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এই ধরনের দৃশ্য দেখতে চেয়েছিল? চায়নি, তাই না? তাহলে তো অবশ্যই তাদের আত্মার সঙ্গে প্রতারণা করা হচ্ছে। গণতান্ত্রিক অধিকার কি নিশ্চিত হয়েছে? গণমাধ্যমের অধিকার নিশ্চিত হয়েছে? গণমাধ্যম স্বাধীনভাবে কথা বলতে পারছে? সবকিছু সেলফ সেন্সরশিপের মধ্যে চলছে। এবং আমাদের মতো গুটি কয়েক মানুষ যারা সমালোচনা করছে সরকারের বিভিন্ন অসঙ্গতি, অনিয়মের বিরুদ্ধে কথা বলছি, তাদেরকে তো নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছে, নানানভাবে হুমকি দেওয়া হচ্ছে। এই কথা শুধু আমি বলছি না, আরো অনেকে বলছেন, অন দ্য রেকর্ড বলছেন। তাহলে তামাশা কি বন্ধ হয়েছে? তিনি বলছেন শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ আমাদের সমর্থন দিচ্ছে, তাই বিরোধী পক্ষ সুবিধা করতে পারছে না। সারা পৃথিবীর মানুষ প্রথম দিকে সমর্থন দিয়েছিল, এখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন পর্যায় থেকে বর্তমান সরকারের সমালোচনা করা শুরু করে দিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ তারা অপারেশন ডেভিল হান্ট নামে যা চলছে সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে উল্লেখ করেছে এবং মানবাধিকার রক্ষার জন্য সচেতন থাকতে বলেছে সরকারকে। এবং আরো বিভিন্ন জায়গার থেকে যেসব কথাবার্তা উচ্চারিত হচ্ছে বা বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা বর্তমান সরকারের উপদেষ্টাদের সঙ্গে বা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তারা যেই আহ্বানগুলো জানাচ্ছে, তাদের বিভিন্ন ধরনের আশঙ্কা, আতঙ্ক থেকে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার ক্ষেত্রে তারা তো বিভিন্ন ধরনের অ্যাপিল করছে মানে তারা আহ্বান জানাচ্ছে। এমনকি যুক্তরাজ্য তো কয়েকদিন আগে সতর্কতা জারি করলো তাদের নাগরিকদের চলাফেরার ক্ষেত্রে। তাহলে সমর্থনটা কি এমনিতেই জানাবে, নাকি এত কিছু পরেও তারা সমর্থন জানিয়ে যাচ্ছে? আমেরিকা সফরে জনাব নরেন্দ্র মোদী বাংলাদেশ নিয়ে যা যা অর্জন করতে চেয়েছিলেন সেটা আসলে অর্জিত হয়নি। ইনফ্যাক্ট এটা ভারতের মোদী নিজস্ব লোকও বলছেন, আমি আসবো সেই জায়গায়। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে একটা গোষ্ঠী আছে যারা মোদীকে সফল করতে চান। অনেক দিন থেকে বলছি এবং বলে যাব, যতগুলো ঘটনা ঘটবে প্রত্যেকটা নিয়ে কথা বলতে চাই। এর মধ্যে সর্বশেষ যখন বলেছি তারপর আরও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, সেগুলোকে একত্র করে বলবো যে মোদী ট্রাম্পকে যে বয়ান দিতে চান, ট্রাম্পের হাতে যে অস্ত্র তুলে দিতে চান, মোদীর হাতে সেই অস্ত্রটা আমাদের দেশে কিছু মানুষ তৌহিদি জনতা বলে পরিচিত করাতে চান নিজেদেরকে, তারা করছেন। এই শব্দটা তৌহিদি জনতা নিশ্চিতভাবেই আমরা বিশ্বাসী, গভীরভাবে ধর্মবিশ্বাসী যে মানুষ, সত্যিকারের যে ধর্মবিশ্বাসী মানুষ, তাদেরকে ইন্ডিকেট করছি না। এবং সত্যিকার ধর্মবিশ্বাসী মানুষ আসলে যা হচ্ছে সেটা করার কোনো কারণ নেই। এবং এই প্রসঙ্গে আমরাও কি ঠিকঠাক করছি, সরকার ঠিক করছে, বা আমাদের জেনুইন যেসব ধর্মগুরু আছেন যারা সত্যিকার অর্থেই ইসলামকে ধারণ করেন, ইসলাম প্রচার করতে চান মানুষের কাছে, তারাও কি সঠিক পথ অবলম্বন করছেন কিনা সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু যে বলছিলাম, ভারতের অভ্যন্তরেই ভারতের জনাব মোদীর অত্যন্ত কাছের মানুষ তিনিও সম্প্রতি একটা কথা বলেছেন, যেমন ব্রহ্মচেলানির একটা জিনিস একটু রেফার করতে চাই আমি। সেটা হচ্ছে 17 আগস্ট শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর আ কোয়াইট মিলিটারি কু ইন বাংলাদেশ। চেলানির এই কলামটা নিয়ে আমি কথা বলেছিলাম। চেলানিকে আমরা চিনি, আমি অন্তত দীর্ঘদিন থেকে তাকে চিনি। তিনি প্রজেক্ট সিন্ডিকেট সহ বিভিন্ন জায়গায় লেখেন এই অঞ্চলের জিওপলিটিক্স নিয়ে, এবং বলা বাহুল্য তার ভাষ্যমতে দুনিয়ার সব কিছুর কেন্দ্রবিন্দু ভারত হতে হবে। আমেরিকা সহ দ্য হোল ওয়ার্ল্ড তাদের যাবতীয় পরিকল্পনা এবং স্ট্র্যাটেজি ভারতকে কেন্দ্র করে নির্ধারণ করতে হবে, এই ধরনের একটা টোন তার কথার মধ্যে অ্যাটলিস্ট আমি পাই। যাই হোক, সেই চেলানি যেটা করেছেন, তিনি একটা টুইট করেছেন, যে টুইট আসলে আমাদের দেশেও কেউ যখন ভারতের ট্রাম্প মোদীকে বাংলাদেশ সম্পর্কে কি বলেছেন, নানান কনফিউশন দেখেছেন, সেটা নিয়ে খুবই ক্ষুব্ধতা দেখিয়েছেন। এবং আদতে যে বাংলাদেশ প্রসঙ্গে কিছু হতে পারেনি সেই টুইটে এক্সে এটা খুব স্পষ্ট। তিনি বলছেন একটা জয়েন্ট স্টেটমেন্টে বাংলাদেশ নাকি ভায়োলেন্ট জিহাদিজমে ঢুকে যাচ্ছে, সেটা কোনো রিফ্লেকশন নাই। পাকিস্তানের সাথে ক্রস বর্ডার টেরোরিজম নিয়ে কিছু আলাপ আছে, কিন্তু এখানে নাই। সেটা হচ্ছে, যদিও ট্রাম্পকে স্মরণ করিয়ে দিয়েছেন, তিনি মাইনরিটির সিকিউরিটি নিয়ে টুইট করেছিলেন, সেটা এখন আর এখানে নাই। বরং মোদির প্রেজেন্সে এই যে বাংলাদেশে ডিপ স্টেট কাজ করেছে, সেটাও বরং তিনি নাকচ করে দিয়েছেন। এখানে বলা হচ্ছে যে অন্তত মাইনরিটির ক্ষেত্রে কিছু উল্টোপাল্টা হচ্ছে, এই ধরনের কিছু একটা যদি জয়েন্ট স্টেটমেন্ট থাকতো। আমি গতকাল সকালের ভিডিওতেই বলেছি, জয়েন্ট স্টেটমেন্টে বাংলাদেশ স্পেসিফিক দূরে রাখুক যে এই অঞ্চলে ভারত মোড়লগিরি করবে বা বাংলাদেশ বা এই অঞ্চলের মাইনরিটি নিয়ে সেটা করা হবে, এগুলো কিছুই ছিল না। চেলানি খুবই হতাশ। চেলানির হতাশা দেখে বোঝা যায়। এমনকি এই যে হাতে তুলে দিচ্ছে নাকি মোদির হাতে, উনি আসলে এই প্রশ্নটার জবাব মোদির হাতে ছেড়ে দিয়েছেন। এগুলো ফান্টানো করেছেন, শত বছর ধরে ভারত এগুলো করছে, আমি পড়ছি। চেলানি বুঝতে পেরেছেন, এইটা আমাদের জন্য একটা বেশ বড় বিজয়। কিন্তু যে বলছিলাম, আমরা আমাদের বিজয়টা রাখতে পারবো না, কারণ আমি গতকালই বলেছি যে জয়েন্ট স্টেটমেন্ট ছিল, দুজন যখন ইন্টারভিউ করছি, সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্সে কথা বলছিলেন, তখন ট্রাম্পের একটা কথা ওয়াজ অ্যালার্মিং, এবং আমরা ঠিক ওই লাইনে হাঁটছি।
লেটেস্ট ঘটনাগুলোর কথা যদি বলি, সেটা হচ্ছে টাঙ্গাইলে হেফাজতের আপত্তিতে লালন স্মরণোৎসব বন্ধ। এখানে একটা কথা খুব জরুরি, এখানে হেফাজতের আপত্তিতে ক্লিয়ারলি বলা আছে, এখানে ঠিক কোনো রকম একটা ব্যানার যাতে তৌহিদি জনতা লেখা থাকে তা না, এটা কিন্তু সিস্টেম্যাটিক ব্যাপার। আমি একটু পেছনে যেতে চাই। 23 নভেম্বর নারায়ণগঞ্জ হেফাজতের আপত্তির মুখে বন্ধ নারায়ণগঞ্জের লালন মেলা, এটা 23 নভেম্বর হচ্ছে, এটাও হেফাজতকে খুব স্পষ্টভাবে বলা হয়েছে। যোগ করি, ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় দোকান ভাঙচুর, বসন্তবরণ অনুষ্ঠান স্থগিত। এখানে একটু যোগ করে রাখতে চাই, একজন উপদেষ্টাও যিনি যাদেরকে নিয়ে আমরা এই বিষয়গুলোতে অভিযোগ করি তার বাইরের মানুষ, কিন্তু তিনিও একটা মন্তব্য করেছিলেন, সেটাও তামাশা বলেছিলেন এবং এটা সংস্কৃতির অংশ নয়, এই ধরনের আলাপ এনেছিলেন। তখনই বলেছিলাম এই আলাপগুলো, এই আইডিওলজিক্যাল আলাপগুলো এই মুহূর্তে সময় না, কিন্তু আনা হয়েছে, সেটা একটু স্মরণ করে রাখবো। শুধু ঢাকার বাইরে না, বাধার মুখে বাতিল উত্তরায় বসন্ত উৎসব। কিছু লোক গিয়ে বলছে বসন্ত উৎসব করা যাবে না, তাই করা গেল না। গতকালের খবর, টাঙ্গাইলে ফুলের দোকানে তৌহিদি জনতার ভাঙচুরের আতঙ্কে ঘুড়ি উৎসব বন্ধ। এখানেও ঘুড়ি উৎসব বন্ধ করার জন্য হুমকি দেওয়া হয়েছে এবং সেটা বন্ধ হয়ে গেছে। আরেকটা জিনিস, বিভৎস ব্যাপার, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সহ হলের নাম পরিবর্তন। শেখ মুজিব এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা ইত্যাদির নাম পাল্টানো দরকার, কিন্তু আমি একটু পড়ি আরও কিছু পরিবর্তন। সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের নাম একাডেমিক ভবন 1, জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের নাম একাডেমিক ভবন 2, জীবনানন্দ দাস একাডেমিক ভবনের নাম একাডেমিক ভবন 3, এভাবে করে পাল্টানো হচ্ছে। বহুজনের নামে পাল্টে তারা, মানে যেগুলো মুজিবের সাথে রিলেটেড সেগুলো পাল্টাতে পারেন। এর মধ্যে এরকম শুধু বাংলাদেশের জগৎ বিখ্যাত বিজ্ঞানী তাদের নামও পাল্টে সরিয়ে ফেলা হয়েছে। এটা নিশ্চিতভাবেই তৌহিদি জনতা নয়, একটা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ। প্রত্যেকটা আগে যা যা বলেছি নিউজ হয়েছে, এইটাও বললাম যে কেউ সার্চ করে দেখবেন। এই যে আনন্দবাজারে শুধু মুজিব নন, খুলনায় বাদ লালন শাহ, সত্যেন বসু, জগদীশচন্দ্র এবং জীবনানন্দ এসব করছে। এর সাথে যোগ করি, আবার একটু পেছনে যাওয়া দরকার আছে, একটু যদি ক্রনোলজিক্যালি যাই, বইমেলাতে তসলিমা নাসরিনের নিষিদ্ধ নয় এমন একটা বই নিয়ে তুলকালাম ঘটে গেল, দোকান বন্ধ করতে হলো, প্রকাশক হামলার মুখে পড়লে, প্রশাসন নিজে উস্কানি দিয়েছেন, তিনিও হামলা করতে গিয়েছিলেন। কিন্তু আমি বলেছি তারপরও এটাকে ঘিরে আগের দিন ধরে মব তৈরি করা হয়েছে এবং মুহূর্তে মুহূর্তে সেটা ভারতের মিডিয়ায় চলে যাচ্ছিল। মাজার ভাঙা, বাউল গান বন্ধ, মেলা বন্ধ, আরও অনেক হয়েছে। আমি মাত্র দুটো বললাম, কিন্তু এই দুটো যেটা পড়লাম এটার সাথে হেফাজতে ইসলাম একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে আমরা এদেরকে জানি, এটা জাস্ট কোনো রকম ঠিকানা ছাড়া কোনো মবের মতো না, তারাও আছেন। মেলা বন্ধ হয়েছে, মেয়েদের ফুটবল খেলা বন্ধ হয়েছে, মাজার ভাঙা তো হয়েছেই, অভিনেত্রীরা দোকান উদ্বোধন করতে যেতে পারেননি। সো কতগুলো আমরা চাই, আসলে কতগুলো উদাহরণ দরকার, এটা অসংখ্য, এটা বিরাট, এই সংখ্যাটা অকল্পনীয় রকম বড়। সুতরাং আমাদেরকে এই ব্যাপারটা একটু মাথায় রাখতেই হবে যে এই সবগুলোকে যদি একত্র করে, ঘটনা কিন্তু অনেক ঘটে গেল। তার মানে বাংলাদেশে এখন জঙ্গিরা মাথাচাড়া দিচ্ছে, এক্সট্রিমিস্টরা মাথাচাড়া দিচ্ছে, ডক্টর ইউনূসের সরকার আদতে এক্সট্রিমিস্টদের পতন ঘটিয়ে দেয়া, শেখ হাসিনাকে পতন ঘটিয়ে ডক্টর ইউনূসকে বসিয়েছে, সেই রকম একটা সরকার ক্ষমতায় আছে। এই ন্যারেটিভ তৈরি করার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যথেষ্ট মাল মশলা এখন আমাদের শত্রুদের হাতে, আওয়ামী লীগ, সেটা ভারত, সবার হাতে আসলে আছে, এবং দেশের ভেতরে কেউ বা অনেকেই এটা তুলে দেওয়ার চক্রান্ত করছে ফর শিওর। আমি গতকালই বলেছিলাম, আমি আবার বলছি, আপনারা যে কেউ হোয়াইট হাউসের ওয়েবসাইটে গেলেই, এই ইউটিউব চ্যানেলে গেলেই এই প্রেস কনফারেন্সটা পাবেন। সেখানে ডোনাল্ড ট্রাম্প খুব ক্লিয়ারলি বলছে তিনি মোদির সাথে সারা বিশ্ব এবং আমাদের এই অঞ্চলে ইসলামিক এক্সট্রিমিজম ফাইট করবেন, কমব্যাট করবেন, উগ্র ইসলামী জঙ্গিবাদকে ফাইট করবেন মোদিকে সাথে নিয়ে। এবং আমাদের মনে রাখা দরকার, যতই বাংলাদেশ নিয়ে এখন উনি শান্ত থাকুন না কেন, বাংলাদেশে যদি এই ধরনের একটা প্রেক্ষাপট তৈরি করতে পারে এবং এটা বাড়াতে পারে, আস্তে আস্তে আরও বড় করে তুলতে পারে, এটা দিনের শেষে আমেরিকার কাছে পৌঁছে যাবে। আমরা কেউ বলবো যে আমেরিকাকে পাত্তা দেওয়ার কি আছে, কেউ বলেনও আমেরিকা তো বাংলাদেশে শেষ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে যাওয়া থেকে সরে এসেছিল, কিন্তু আমরা সেখান থেকে ফেলে দিতে পেরেছি। কিন্তু না, আমরা আমেরিকা যদি আমাদের খুব বিরুদ্ধে যায়, বাংলাদেশকে যদি ওই ধরনের টার্গেট করে, আমাদের বিপদ আছে। আমাদের নিশ্চয়ই মনে আছে বিএনপির আগের সরকারটা, সর্বশেষ যে সরকার 2001-06 সময়ে নানা রকম ইম্যাচিওর কাজ হয়েছিল এবং বিএনপি সরকারও খুব ম্যাচিওরলি সেগুলো ডিল করতে পারে নাই। তার মাসুল বাংলাদেশ কি দিয়েছে আমাদের নিশ্চয়ই মনে আছে। কেউ বলেন যে 9/11-এর পর আমেরিকাতে 9/11 যখন ঘটলো তখন গ্লোবালি এই ইসলামিক টেরোরিজম, ইসলামিক এক্সট্রিমিজমের একটা বাজার ছিল, সেই বাজারটা এখন আর নাই। আমি এটা একেবারে সঠিক বলে মনে করি, এটা অনেক কমেছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আছে। আর সবচেয়ে বড় কথা, ট্রাম্প কিন্তু খুব ইসলামোফোব মানুষ। তার সামনে যদি এগুলো ঠিকঠাক মতো প্রেজেন্টেড হতে হয়, সাথে যোগ করবো তার অ্যাডমিনিস্ট্রেশনে প্রচুর ভারতীয় বংশোদ্ভূত। এমনকি এই অঞ্চল যিনি দেখাশোনা করবেন, সেই আন্ডার সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি
একবার যিনি আগে আমাদের এখানে ডোনাল্ড লু ছিলেন বাইডেনের সময়, সেই জায়গায় পল কাপুর ভারতীয় বংশোদ্ভূত, ট্রাম্প তাকে মনোনয়ন দিয়ে দিয়েছেন, সেনেট হিয়ারিং পার হলেই তিনি এই দায়িত্ব পাবেন। তুলসী গাবার্ডের কথা বলছি, আরও অনেক ইন্ডিয়ান বংশোদ্ভূত মানুষ ওখানে আছে। বাংলাদেশে সব শেষ হয়ে গেল, সব জঙ্গিরা নিয়ে গেল, হিন্দুরা এবং আদার মাইনরিটিস আর ইন সিরিয়াস ডেঞ্জার, এই ধরনের আলাপ বা ন্যারেটিভ অ্যাস্টাবলিশ করার জন্য প্রচুর মানুষ আছে। দুটো ক্ষেত্রে আমি চরম ব্যর্থতা দেখি। একটা হচ্ছে আমাদের দিনের শেষে এগুলো সব সরকারকে করতে হবে, মানে ফুটবল খেলা 3টা বন্ধ হলো আর কয়েকশো ফুটবল খেলা হয়েছে মেয়েদের, ওটা যুক্তি না। ওই 3টাই নিউজ হয় এবং জনগণ দেখতে চায় ওইসবের ক্ষেত্রে সরকার কি ব্যবস্থা নিচ্ছে। 80-85 মাজার ভাঙলো, কত মাজার ঠিক আছে, এটা কোনো যুক্তি না। যুক্তি হচ্ছে একটা মাজারও যদি ভাঙে সেখানে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা দেখানো। ভালোবাসা দিবসে ফুলের দোকান ভাঙা হয়েছে, স্টেপ নিয়ে দেখাতে হবে যে আমরা এটার জন্য এই করেছি। যখন হিন্দুদেরকে নিয়ে ভারত ন্যারেটিভ করতে চেয়েছিল প্রচুর, তখন আমরা দেখেছি প্রেস উইং থেকে ধরে ধরে কেস বাই কেস, কতগুলো কেস হয়েছে, মামলা হয়েছে, কতজনকে ধরা হয়েছে, গ্রেফতার হয়েছে, এগুলো জানানো হয়েছিল। এগুলো প্রত্যেকটা ঘটনায় দরকার ছিল এসব কাজ করা, বাট নাথিং ইজ হ্যাপনিং, কোথাও না। ফলে যেটা হয়েছে 2-4 জন 5 জন গিয়েই হুমকি দিয়ে বন্ধ করে দিতে পারছে যে কোনো কিছু। সো সরকারের অক্ষমতা এবং অথর্বতাই প্রধানতম দায়ী, কারণ দিনের শেষে দেশ চালাবে সরকার। 6 মাস পরে এসে সরকার আমরা অনভিজ্ঞ, আমাদের একটু বুঝতে সময় লাগছে, এগুলো বলার কোনো স্কোপ নাই, আমরা বিপদে পড়ে যাচ্ছি। কোনো সন্দেহ নাই আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি আমাদের দায়িত্ব না নিতেন, আমাদের ডিজাস্টার হয়ে যেত। অন্তত লিস্ট সিকিউরিটি ভারত যা করতে পারতাম না, টিকিয়ে রাখতে পারতাম না। কিন্তু একই সাথে এটাও সত্য, তার নেতৃত্বের সরকারের এখন যে অক্ষমতা এবং অথর্বতা আমরা দেখছি, এটা আমাদের ভয়ঙ্কর বিপদ বাড়াচ্ছে। আর শুরুতে একটা কথা বলেছিলাম, আমি যেটা এক্সপেক্ট করব, আমাদের যারা সত্যিকার ধর্মগুরুরা আছেন, যারা ধর্মকে গভীরভাবে বোঝেন, মানেন, মানুষের কাছে স্প্রেড করেন, তারা এই বিষয়গুলোর বিরুদ্ধে যদি দাঁড়ান তাহলে সবচেয়ে ভালো হয়। মাজার ইসলামের একটা ভার্সন, মাজারে যাওয়া, মাজারের কাছে মানে এটাকে প্র্যাকটিসের পার্ট করার বিরুদ্ধে আছেন। আর এটাও আমি মানতে প্রস্তুত, আমরা জানি প্রচুর মাজার আছে অত্যন্ত অপরাধ হয়, মাদক আছে, এটা আছে, সেটা আছে, সব কিছু আছে, কিন্তু কোনোটাই আমরা নিজে গিয়ে ভেঙে দেওয়ার মতো কোনো রকম কোনো রাইট আমাদের নাই, যেটা ধর্ম পারমিট করে না, স্টেটের আইন তো বটেই। এই ব্যাপারগুলো বা অন্যান্য জায়গায় যা হচ্ছে, যে দিবস পালন, ওটা সংস্কৃতির মধ্যে কি মধ্যে না, ওটা ইসলামের মধ্যে কি মধ্যে না, এটা যদি বন্ধ হতে পারে, প্রচুর ক্যাম্পেইন হতে পারে, প্রচুর আলোচনা হতে পারে। আমাদের প্রচুর ধর্মগুরুদের ওয়াজে আমি দেখেছি এসব নিয়ে আলাপ করছেন। হ্যাঁ, এগুলো এভাবেই আলাপ হবে, প্রত্যেকে তার মতো করে করবেন, কিন্তু যা ঘটছে আমি এক্সপেক্ট করি এগুলোর বিরুদ্ধে খুব কঠোর অবস্থান, একেবারেই কেউ দাঁড়াচ্ছেন না তা বলছি না, কঠোর অবস্থান নেওয়া। জেনুইন তৌহিদি জনতা যারা আছেন, তারা সকল তৌহিদি জনতার বিরুদ্ধে দাঁড়ানো দরকার বলে আমি মনে করি। আমাদের বিপদ কিন্তু খুব সিরিয়াসলি বাড়ছে এবং ভবিষ্যতে এই রিলেটেড কোনো প্রবলেম যদি হয়, মূল বিপদে আসলে তারাই পড়তে যাবেন, এটা একটু তাদের মাথায় রাখা দরকার। আমাদের আগের একটা এক্সপেরিয়েন্স, বিএনপির আগের সময়টার কথা বললাম, কারণ মাথায় রাখা দরকার। আমরা যে ধরনের একটা ভোলেটাইল জিওপলিটিক্যাল সিচুয়েশনে পড়েছি, পৃথিবী যে ধরনের ভোলেটাইল জিওপলিটিক্যাল সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, সতর্ক না থাকলে আমাদের মহাবিপদ আছে। আমি কেউকে এটা ঠিকঠাক মতো রিয়েলাইজ করতে দেখছি বলে মনে হয় না, এবং আমি খুব বিশ্বাস করি এই সকল তৌহিদি জনতার মধ্যে আওয়ামী লীগ এবং ভারতের চর এবং দালালে ভরে গেছে, কিন্তু আমরা দেখে শুনে এই জিনিসটাকে ঠিকঠাক করতে পারছি না, রোধ করতে পারছি না। সেটি হচ্ছে তারাবাই আন্দোলন করছে কোঠানা মেধার উদ্দেশ্যে। তাহলে বর্তমান আপনারা একটাবার কল্পনা করেন যে তাদের আসলে কতটা ক্ষমতা লোভ পেয়ে বসছে, কিংবা টাকার লোভ, বাড়ি গাড়ির লোভ, কিংবা আপনার পুলিশ প্রশাসনের যে একটা গার্ড, কিংবা যেখানে সেখানে গেলে যে আপনার একটা মানে একটা অন্য লেভেলের একটা সম্মান, মানে তিনি সরকারের একটা আপনার অমুক একটা পদ পদবিতে আছে, এগুলা কি হাত ছাড়া করা যাবে? অন্যদিকে বাংলাদেশে বৈষম্য বিরোধী যারা নাকি ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল, প্রত্যেকটা মানুষ হসপিটালে প্রতিনিয়ত চিকিৎসার অভাবে, অর্থের অভাবে, কিংবা আপনার উন্নত মানের চিকিৎসার অভাবে প্রতিনিয়ত কি কাতরাচ্ছে, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা পর্যন্ত লড়তেছে। ওই দিকে কোনো তাদের লক্ষ্য নাই, কিংবা কোনো প্রকার কোনো খেয়াল নাই। আর এরা বর্তমান নিজেদের দল গঠিত করার জন্য, কিংবা নিজেদেরকে সরকারি চেয়ারে প্রতিষ্ঠিত করার জন্য, আপনার সশরীরে মাঠে ঘাটে রাজনীতি করার জন্য তারা সক্রিয়ভাবে কি নেমে পড়বে, কিংবা ছাপিয়ে পড়বে, অনেকটা আপনার হিংস্র মনে করেন প্রাণীর মতো বলতেই পারেন আপনি। এভাবে যদি বলি ভাই খারাপ হবে না। তাহলে তোমাদের বৈষম্যটা আসলে থাকলো কোথায়? তোমাদের আন্দোলনটা আসলে থাকলো কোথায়? জনগণ কি বুঝছেন? আমি জনগণের উদ্দেশ্যে আরো একটি কথা বলতে চাই। এরা যদি দল গঠিত করে, আর এরা যদি আপনার নিজেরা সরকার প্রতিষ্ঠিত মানে পাইনি চান্স, সাফল্য পেয়ে যায়, এক্সাম্পল যদি পেয়ে যায়, আপনার কি মনে হয় বাংলাদেশের জনগণ কি ভালো থাকবে? আর যারা নাকি এই উপদেষ্টাদের পিছনে, কিংবা তাদের আগে, আমি পিছনে বলবো না, সরি, আপনারা তাদের আগে ছিলেন, আপনারা জীবন দিছেন, সবকিছু দিছেন, অনেকেই শরীরের এক একটা অঙ্গ হারিয়েছেন। কিসের জন্য হারিয়েছেন? কি কোঠানা মেধার উদ্দেশ্যে, তাই নয় কি? আপনারা কি জানতেন? হ্যাঁ, আমি আপনাকেই বলতেছি, আপনারা কি জানতেন, কিংবা আপনি কি জানতেন যে তারা নিজেরা সরকার গঠিত করবে?
কিংবা তারা বর্তমান ক্ষমতার লোভে এতটা হিংস্র হায়নার মতো হয়ে যাবে? কি ভাবছেন? ভাবেন নাই ভাই, আমরা কখনো ভাবি নাই। তাহলে তাদের কুঠানা মেধা ছিল একটা মাত্র বাহানা মাত্র। তাদের মূল উদ্দেশ্য ছিল সরকার পতন করা, বাংলাদেশটাকে লুটপাট করে খেয়ে মনে করেন আপনার পশ্চিমা দেশে পালিয়ে যাওয়া, কিংবা পশ্চিমা দেশে আপনার ঘর বাড়ি করা, মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্সকে ভর্তি করা। এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। কি ভাই, আমি কি খারাপ বললাম? হ্যাঁ, অনেকে হয়তো ভাই এই কথা বললে ভাই গালাগালি করবেন, করেন ভাই, কোনো সমস্যা নেই, কিন্তু সত্যি কথাটা তো ভাই মানতে হবে কিংবা বুঝতে হবে আপনাকে, তাই না? যেখানে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ ছিল, কিংবা আপনার এই আবু সাহিদ কন, তারপরে হচ্ছে আপনার মুগ্ধর মতো যারা নাকি বলছে যে পানি লাগবে পানি, তাদের জানের উপর দিয়ে, কিংবা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নাকি সাধারণ শিক্ষার্থীরা ছিল, সবার জানের উপর দিয়ে এরা বর্তমান সরকার গঠিত করতেছে। যেদিকে বর্তমান প্রতিনিয়ত চিকিৎসার অভাবে মারা যাচ্ছে আপনারই সন্তান কিংবা আপনারই প্রতিবেশীর কোনো এক যুবক কিংবা কোনো এক নারী প্রতিনিয়ত, আর এরা বর্তমান সরকার গঠিত করতেছে। যেখানে চিকিৎসার অভাবে থাকে বা তাদেরকে উন্নত মানের চিকিৎসা দেওয়া দরকার, যদি বিদেশে পাঠানো দরকার হয় সেটা করবে তারা, এটা না করে তারা নিজেরা সরকার গঠিত করতেছে। আপনি বুঝতেছেন যেখানে বাংলাদেশের এই অবস্থা, যেখানে বাংলাদেশের মানুষ বর্তমান খেতে পারতেছে না, আর তারা বর্তমান কত টাকা ইনভেস্ট করে তারা এগুলো নষ্ট করতেছে, আপনি কল্পনা করতে পারেন? এখন কি আমরা বলবো না যে জুলাই মাসে কিংবা আগস্ট মাসে এরা যত অরাজকতার সৃষ্টি চালাইছে রে ভাই, সমস্ত কিছুর পিছনে তাদের একটাই উদ্দেশ্য ছিল, শেখ হাসিনাকে পতন করে আমরা নিজেরা সরকার চেয়ারটা দখল করব। কি ছিল না বলেন? ছিল কিনা? যদি নাই থাকতো তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না, দেখতে হতো না রে ভাই। আরে ভাই, এর জন্য তো বলি যে যখন নাকি আন্দোলন শুরু হয় তখন তারা কেন আপনার সামনে ছিল না? মানে আন্দোলনের সামনে কেন তারা ছিল না? কেন ছিল না? সাধারণ শিক্ষার্থীদের মনে করেন ঠেলে দিতে মনে করেন পুলিশের সামনে কিংবা আপনার জনগণের সামনে, কেন তারা সামনে যায় নাই? কেন তারা মুখামুখি হয় নাই? কারণ জানে আমরা তো অন্যতম মাস্টার মাইন্ড, কারণ আমরা তো লুটপাট করে খেতে আসছি। অতএব সাধারণ শিক্ষার্থীদের কিংবা বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট নিয়ে আমাদের কি খেতে হবে, বাঁচতে হবে, বুঝেন নাই? বাঁচতে হবে। বর্তমান এরা বা এদের একটাই উদ্দেশ্য, সরকার গঠিত করব। আর যে বাজারে মারা গেছে কিংবা হসপিটালে প্রতিনিয়ত কাতরাচ্ছে, আমার কি চ্যাটার বাল? যে মারা গেছে হের গেছে, আমার কি? আমার তো বাপ মারা যায় নাই, আমার তো ভাই মারা যায় নাই, আমার তো কিছু হয় নাই, আমার পরিবার তো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। অতএব আমার তো কোনো সমস্যা নাই রে ভাই। আমার এই ভিডিওটার উদ্দেশ্য একটাই, যে এরা যখন নাকি সক্রিয়ভাবে মাঠে নামবে, আপনাদের প্রতি রিকোয়েস্ট একটাই, যারা নাকি সাধারণ জনগণ আছেন, আপনাদের এলাকায় যদি ভোট চেতে যায় বা চাওয়ার জন্য যায়, বা তাদের যে দলটা এটাকে যদি পরিচিত করতে চায়, আপনাদের উদ্দেশ্যে বলবো যে প্লিজ এই জুলাই মাসে কিংবা আগস্ট মাসের মতো আর ভুল করবেন না, কিংবা এদের পিছনে আর যাবেন না। মনে রাখবেন যে এরা যদি মানে এই যারা নাকি বর্তমান চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, এদেরকে যদি ইগনোর করতে পারে, তাহলে আপনি কোনো চ্যাটের ভালো না তাদের কাছে। সরি গাইস, আমাকে এইভাবে বলতে হলো। আপনি কি কোনো কিছুই না এদের কাছে। আপনাকে শুধুমাত্র ব্যবহার করবে, আপনার হাত ধরে কিভাবে আপনার আশেপাশে বা আপনার গ্রাম অঞ্চলে কিংবা ডিস্ট্রিক্ট পর্যায়ে কিভাবে তাদের ম্যান্ডেট কালেক্ট করবে, কিভাবে তার দলকে আরো একটা অন্য লেভেলের আপনার যাতে প্রতিষ্ঠিত করতে পারে, শুধু আপনাকে ব্যবহারই করে যাবে। বিনিময়ে আপনি পাবেন কাজকলা। বিশ্বাস করেন, এটা ছাড়া আপনি কিছুই পাবেন না। যদি আপনার সন্দেহ হয়, তাহলে আপনি জুলাই মাসে যারা নাকি আহত হয়েছে তাদের দিকে আপনার তাকান, যারা নাকি চিকিৎসার অভাবে মারা যাচ্ছে তাদের দিকে তাকান, তাদের দিকে সবকিছু একদম এইচডি ভাবে ক্লিয়ার আপনারা বা সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন আশা করি। তো আমার উদ্দেশ্য একটাই ছিল যে বাংলাদেশের জনগণ আবেগ থেকে বের হয়ে আপনারা মানে ইটা দেখেন, বাস্তবতাটা দেখেন, তাহলে বুঝতে পারবেন আশা করি। আই হোপ যে এরা আসলে বাংলাদেশটাকে কোনোভাবেই শান্তি, বা এরা যদি সরকার গঠন করতে পারে বা সংসদে যদি একটা চেয়ারও পায়, কথার কথা এরা কোনোদিনও ভালো কিছু করতে পারবে না। যেখানে তারা দ্রব্যমূল্যের দাম পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করতে পারে না। বাংলাদেশে অরাজকতা প্রতিনিয়ত এরা চালিয়ে যায় আর নাম দেয় আওয়ামী লীগের। মানে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি প্রতিনিয়ত চলমান কিংবা চালাচ্ছে এরা। আর আমার এটাও সন্দেহ যে ভাই এরা আসলে গ্রাম ভিত্তিক কিংবা ইউনিয়ন ভিত্তিক কোন একটা মেম্বার হওয়ার যোগ্যতা এরা মনে হয় রাখে না। আমার মনে হয় একটা ভোট পাবে কিনা সেটাও সন্দেহ, যদিও পায় তার আত্মীয় স্বজন দিবে, সেটাও দিবে কিনা এটাও সন্দেহ আছে যে এরা সব। গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। মানে ডক্টর ইউনূসের বক্তব্যকে কেন্দ্র করে অনেকে অনেক কথা বলে। অন্যদিকে মানে ডোনাল্ড ট্রাম্প যে বাংলাদেশের দায়িত্ব নরেন্দ্র মোদীকে দিয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট সেইগুলা বিষয় নিয়ে অনেকে আলোচনা করে, অনেকে সমালোচনা করে। দর্শক শ্রোতা, দেশকে নিয়ে কিন্তু অনেক মানে কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়ে যায়, যেই কথাগুলো কিন্তু কোনো ভিত্তি নেই। আবার অনেক নিউজ আছে যারা কিনা আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
আমাদের দেশের সর্বসত্য বার্তাগুলা তারা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই সবের মধ্যে কিছু বক্তব্য আপনাদেরকে দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটি কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।